বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি আসলে আপনাদের সামনে উপস্থিত হই কিছু সহজ বিষয়, যেটা আমরা সবসময় দেখি বা আমরা খালি চোখে দেখি বা নিজের কানে শুনি বা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেই বিষয়গুলি সম্বন্ধে একটু শেয়ার করা। এটা আমি মনে করি যে এটা একটা আমার নাগরিক দায়িত্ব, যে আমরা নিজেদের বিষয়গুলি শেয়ার করা এবং একটু অ্যাওয়ারনেস তৈরি করা। তবে আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই। তার প্রথম হলো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার যতটুকু নলেজ বলেন বা যতটুকু আমার জ্ঞান আছে, বা আমি যতটুকু বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন যারা এই গার্মেন্টস সেক্টরে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাদের সঙ্গে মিলেমিশে কথা বলে শুনে জেনে যেটুকু আমি জানি, তাতে হচ্ছে গার্মেন্টস সেক্টরটা আমাদের অত্যন্ত একটা নাজুক একটা জায়গা। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশের ফরেন কারেন্সির জন্য, বৈদেশিক মুদ্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন গত 16 বছরে এই গার্মেন্টস সেক্টরে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর মালিক হয়েছেন কারা? যারা ওই স্বৈরাচারী সরকারের খুবই ঘনিষ্ঠজন, যারা ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা লোন নিতে পারেন এবং সেটা শোধ দেওয়ার চিন্তা ভাবনা করেন না। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে অধিকাংশই বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক তারা কিন্তু দেশে অবস্থান করেন না। তারা দেশের বাইরে তাদের অট্টালিকা, তাদের বিলাসবহুল জীবন, সেখানে তারা আনন্দে আছে। বাংলাদেশে একজন সিইও বা তাদের একজন নির্ভরশীল একজন কাউকে এই দায়িত্ব পালন করতে হয়। এই পালন করতে গিয়ে দেখা যায় যে বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টসের যারা শ্রমিক আছেন, বাংলাদেশের এই প্রতিদিনের জীবনযাত্রার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে, তাতে স্বভাবতই এই শ্রমিক শ্রেণীর লোকজন তারা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে। বেতন একদিকে যেমন বাড়াতে হয়, অন্যদিকে গার্মেন্টসের যে অর্ডারগুলি বায়ারদের কাছ থেকে পাচ্ছেন সেগুলাও দাম কিছুটা পড়তির দিকে। তো এই বেতন বাড়ানোর চাপ এবং গার্মেন্টসের ন্যায্য মূল্য প্রাপ্তির এই দুইয়ের মাঝখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা মোটামুটি স্যান্ডউইচ হয়ে আছে, যার কারণে অধিকাংশ ক্ষেত্রেই এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকগুলা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে তারা দেশের বাইরেই অবস্থান করে। তাদের জীবনযাত্রার ভিতরে কোনো পার্থক্য তৈরি হয় না। তারা সরকারি লোন নিয়ে সেই লোন শোধ দেওয়ারও চিন্তা করে না, যার কারণে গার্মেন্টস সেক্টরটা সবসময় একটা অবহেলিত জায়গা হিসাবে থেকে গিয়েছে। তা আমি সবাইকে, যারা এই গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করছেন, ইনক্লুডিং আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা, যিনি বিষয় সম্বন্ধে খুবই স্পষ্টভাবে ওয়াকিবহাল, আমাদের যিনি উপদেষ্টা আছেন, যিনি এই সাইটটা যিনি দেখছেন, সবার কাছে আমার রিকোয়েস্ট যে এই ফ্যাক্টরির যারা মালিক আছেন তাদের মালিকদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু ভালো করে যাচাই করা। ব্যাংকিং তাদের কেমন, ব্যাংকের সঙ্গে তাদের নেনা দেনা, তাদের লোন কি পরিমাণ নেওয়া আছে, কি পরিমাণ তারা দিচ্ছে, এই জায়গাগুলিও একটু পরখ করা দরকার। এবং এই সাথে বৈদেশিক যে সমস্ত বায়াররা আছে তাদের সঙ্গে ওটা নেগোসিয়েশন দরকার, যেন আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস প্রোডাক্টসগুলো
সেটার ন্যায্য দাম যেন পাওয়া যায়। এবং আপনারা শুনেছেন একই সাথে যে আমেরিকা বাংলাদেশের এই গার্মেন্টস প্রোডাক্টের জন্য অন্যতম একটা প্রধান স্থান। তো সেখানে আমাদের কিছুটা সুযোগ সুবিধা পেলে গার্মেন্টস সেক্টরটা আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা এই বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের রিজার্ভকে আমরা শক্তিশালী করতে পারব। এটা ছিল মানে খুবই সহজ কথাই আমার কিছু অবজারভেশন। আপনারা নিজেও সেটা জানেন। তো আমার ছোট্ট প্রয়াস হলো এটা শেয়ার করা আপনাদের সঙ্গে। আচ্ছা, আর একটা ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা সবাই কম বেশি রাস্তাঘাটে চলাচল করেন। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায়, আমি এর আগেও একবার এটা নিয়ে কথা বলেছি, রাস্তায় যে সমস্ত গাড়িগুলো চলছে তার অধিকাংশই ফিটনেস নাই। একটা সময় ছিল যখন গত স্বৈরাচারী সরকার এবং তাদের দোসররা মিলে এই সেক্টরে চাঁদাবাজির একটা মৎসব বানিয়ে ফেলেছিল। শাহজাহান খান মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং শ্রমিক নেতা ছিলেন। উনি এই সেক্টর থেকে প্রচুর পরিমাণ চাঁদাবাজি করতেন। এই চাঁদাবাজির টাকা দিয়ে উনি ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে জাস্ট গরু ছাগল চিনতে পারলেই হয় এরকম মন্তব্যও করেছেন। তো আমরা আমাদের যে সমস্ত যানবাহনগুলি রাস্তায় দেখি, যেগুলা এদের কোনো ফিটনেস নাই, অত্যন্ত পুরাতন হয়ে গেছে, এদের যে লাইফ টাইম অলরেডি অনেক আগে শেষ হয়ে গেছে। তো এই যানবাহনগুলি বিআরটি এর মাধ্যমে সঠিকভাবে ইন্সপেকশন করে এটার যদি বৈধ থেকে থাকে, এটা যদি সঠিকভাবে এদের ফিটনেস থেকে থাকে তাহলে ভালো। আর যদি না থাকে তাহলে অবশ্যই এই ফিটনেসবিহীন যানবাহনগুলো রাস্তা থেকে অপসারণ করতে হবে। এই দায়িত্ব আজকের উপদেষ্টা মণ্ডলীকে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে ব্যাটারি চালিত কিছু থ্রি হুইলার, কিছু রিক্সা, কিছু থ্রি হুইলার, এই যানবাহনগুলি অন্যান্য যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে রাস্তার মধ্যে চলাচল করে। রাস্তার ভিতরে কোনো ডিসিপ্লিন নাই। রাস্তায় কোন লেন দিয়ে কোন গাড়ি চলাচল করবে সে ধরনের কোনো নিয়মকানুন নাই। এবং দুর্ভাগ্যবশত এই নিয়মকানুন যারা দেখবে তারা আজকে পর্যবেক্ষকের ভূমিকায় অবতীর্ণ। পিছনে দুই হাত দিয়ে আমি দেখছি অনেকেই দাঁড়িয়ে থাকে, আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা। তাদের ভিতরে ন্যূনতম আগ্রহ নেই যে এই বিষয়গুলি দেখার। তো এই পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই দেখেছি কিছুদিন আগে আমাদের ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমে এই যারা কিনা ট্রাফিক নিয়ম সম্বন্ধে তাদের একেবারেই কোনো জ্ঞান নাই, তারপরেও তারা চেষ্টা করেছে যে রাস্তায় যেন যানজট না থাকে, রাস্তার গাড়িগুলো যেন একটা সুশৃঙ্খলভাবে চলাচল করে। আমাদের এই ছাত্র ভাইয়েরা, ছোট ছোট ছাত্র ভাইয়েরা, তারা যদি এইটুকু বোঝে যে রাস্তায় একটা যানবাহনের শৃঙ্খলা নিয়ে আসতে হবে, তাহলে আমাদের এই সরকারিভাবে বেতনভুক্ত এই ট্রাফিক পুলিশরা কেন তা পারবে না? এটা অবশ্যই মনিটর করতে হবে। প্রয়োজন হলে আমাদের অনেকগুলি বাহিনী আছে, অনেকগুলি আমাদের সেনাবাহিনী সহ, আমাদের সামরিক বাহিনী সহ, বিজিবি সহ, তারা, আমি জানি যে তারা অত্যন্ত কমিটেড এই মুহূর্তে বিভিন্ন ধরনের অপারেশন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে তারা সবাই এখন নিয়োজিত। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো, এদেশের মানুষ
তারা সরাসরি রাস্তায় প্রতিদিন এই যানজটের জঞ্জালে জর্জরিত। এ থেকে অবশ্যই আমাদের রেহাই দিতে হবে, এ থেকে অবশ্যই আমাদের পরিত্রাণ করতে হবে। তা না হলে প্রতিদিন মানুষের ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা আসবে, মানসিকতা তৈরি হবে যে কি হইল, আমরা কি পাইলাম। তাহলে একটা সামান্য দেশের এই বড় রাস্তাঘাটগুলির শৃঙ্খলা পর্যন্ত আমরা এখনো ফিরাতে পারলাম না। তো আমি আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তি আছেন, যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন বা বিভিন্ন অর্গানাইজেশনের দায়িত্বে আছেন, পুলিশ থেকে শুরু করে আমাদের বিআরটিএ যারা এই দায়িত্ব পালন করতেছেন, আমার অনুরোধ যে আপনারা অন্তত রাস্তার শৃঙ্খলাটা একটু সতর্কতার সঙ্গে একটু ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই শৃঙ্খলা ফেরানোর জন্য যদি প্রয়োজন হয়, আমাদের কিছু রিটায়ার্ড জনবল আছে, আমাদের অবসরপ্রাপ্ত কিছু জনবল আছে, তাদেরকেও যদি নিয়োগ করে হলেও আইন শৃঙ্খলা এবং রাস্তার শৃঙ্খলা যদি আমরা খুব গুরুত্বের সহকারে আমরা এটা সঠিকভাবে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, আমরা যদি মেনটেন করতে পারি, যদি আমরা সুন্দর একটা সুশৃঙ্খল রাস্তা উপহার দিতে পারি আমাদের জনসাধারণকে, যদি আমরা রাতের বেলা নিশ্চিন্তে ঘুমানোর মতো একটা নিরাপদ শহর আমরা উপহার দিতে পারি, তাহলে হয়তো এই শহরে যারা বসবাস করে তারা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারে। তো আমার কাছে এইটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, সেজন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আরও যে বিষয়গুলি আলোচনা করা প্রয়োজন আছে আপনারা আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমরা এটা আলোচনা করে সবার দৃষ্টিতে আনলে, সবার দৃষ্টিগোচর করতে পারলে হয়তো তারা এটা নিয়ে ভাববে বা এটার একটা সুফল আমরা পাব। তো আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।